নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কে কে হার। কেন বলছি? কারণ আইপিএল এ কেকেআর এর বিদায় প্রায় নিশ্চিত। লখনৌয়ের কাছে হেরে খাদের কিনারে রয়েছে এই মুহূর্তে কেকেআর। 9ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কেকেআর। অন্যদিকে 14 তারিখে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে কেকেআর এবং এরপর 18ই মে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে কেকেআর। বাকি এই তিনটি ম্যাচ শুধু জিতলেই চলবে না, কিন্তু বড় ব্যবধানে জিততে হবে এবং তারপরেও তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ম্যাচের ফলাফলের দিকে। অর্থাৎ শুধুমাত্র জিততে হবে না, বড় ব্যবধানে জিততে হবে এবং তার পাশাপাশি অন্যান্য দলগুলো তারা কি করছে সেদিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। আর সে কারণেই বলা হচ্ছে একেবারে খাদের কিনারে রয়েছে এই মুহূর্তে কেকেআর। লখনৌয়ের কাছে হেরে যাওয়ার পর এখন প্লে অফে যাওয়া অত্যন্ত কঠিন। কিভাবে প্লে অফে যাওয়া সম্ভব, কি কি অঙ্ক এই মুহূর্তে করছে কেকেআর টিম, আমরা সেই দিকটাই এবার নজর রাখবো। আমরা কথা বলবো প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দীপ দাশগুপ্ত সরাসরি মুম্বাই থেকে। দীপদা নমস্কার, স্বাগত আপনাকে জি 24 ঘন্টায়। একটু জানার চেষ্টা করব কেকেআর যেহেতু এই মুহূর্তে একেবারে খাদের কিনারে, গতকালের ম্যাচটা থেকে শুরু হয়েছে তাদের ডু অর ডাই ম্যাচ। গতকাল হেরে যাওয়ার পর এই মুহূর্তে প্লে অফে যাওয়া খুবই কঠিন। কিভাবে সম্ভব প্লে অফে যাওয়া? কি কি অঙ্ক কষে যেতে পারবে কেকেআর? অঙ্ক শুধু কেকেআর কে কষতে হবে না, অন্য টিমদেরও কষতে হবে। কেন কি একেবারে বলেছো কিছুক্ষণ আগে যেটা বললে যে শুধু নিজের ম্যাচগুলো তো জিততেই হবে, তার সঙ্গে অন্যদের যারা কম্পিটিশনে রয়েছে তাদের ম্যাচ হারতে হবে। আর শুধু তিনটে ম্যাচ যেটা সেটা জিতলে হবে না, সেগুলো ভালো নেট রান রেটে ভালো মার্জিনে জিততে হবে। কারণ কি নেট রান রেটটাও ওপরে করতে হবে। কারণ কি শুধু তিনটে ম্যাচ জিতলে ডেফিনেট হবে না, মানে তিনটে ম্যাচ জিতবার পরেও নেট রান রেটে আসবে ব্যাপারটা। আর তার জন্যই তিনটে ম্যাচ জিততে হবে, সঙ্গে ভালো মার্জিনে জিততে হবে। আর অন্য টিম যারা কম্পিটিশনে রয়েছে তাদেরকে ম্যাচ হারতে হবে। তো পুরোপুরি কেকেআর এর হাতে নেই এই সময় কোয়ালিফিকেশনটা। মানে তিনটে ম্যাচ ছাড়া অন্যদের দিকে হারতে হবে। একটা বিষয় জানবো, যেটা শুরুতেই বলছিলাম, আমরা জানি যে 9, 14 এবং 18 তিনটে ম্যাচ রয়েছে। মুম্বাই, হায়দ্রাবাদ এবং লখনৌ তিনটে টিম, তাদের বিরুদ্ধে কেকেআরকে নামতে হবে। তো সেক্ষেত্রে কি কি বিষয় এই মুহূর্তে অঙ্ক কষার কাজ চলছে? কারণ তিনটে টিম যদি দেখি, মুম্বাই কেকেআর এর পেছনেই রয়েছে, অন্যদিকে হায়দ্রাবাদ তারা একটু এগিয়ে রয়েছে এবং লখনৌ আমরা জানি এখন 1 নম্বরে আছে। তো সেক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হতে পারে, কি কি দিক খেয়াল রাখার মতো বিষয় রয়েছে? একটা খুব বড় জিনিস যেটা আমার মাথায় আসছে, যেটা এই তিনটে ম্যাচ ছাড়া এখন কিন্তু সামনে কোনো বড় অপশন নেই, রাইট? শুধু এই বছর না, সামনে প্ল্যানিং হবে সেটাও মাথায় রাখা খুব দরকারি আমার মতে। কেন কি যেটা আমি বলছিলাম, যেটা আমরা দুজনেই বলেছি, যে তিনটে ম্যাচ জিতলেও চান্সেস খুব কম কোয়ালিফিকেশন। তাই জন্য তিনটে ম্যাচ ছাড়াও সামনে সিজনে কি করবে, কোন প্লেয়ারদের রাখবে, কোন প্লেয়ারদের রিলিজ করবে, কোন প্লেয়ারদের উপরে একটু বেশি ভরসা দেখাবে, সেটা মাথায় রাখতে হবে। এইটা কিন্তু শুধু এখন যে এরপরে তিনটে ম্যাচ ইজ নট অ্যাবাউট শুধু এই সিজন, মাথায় সামনে সিজনটাও রাখা খুব দরকারি। আর সেটা মাথায় রেখে আই উড লাইক টু সি দেম গোয়িং ব্যাক টু যেটা প্রথম ম্যাচের টিমটা ছিল অনেকটাই, যে তিনটে বড় প্লেয়ার যারা বাইরে বসে রয়েছে, বিশেষ করে দুটো প্লেয়ার যাদেরকে রিটেইন করেছিল, বরুণ চক্রবর্তী, সেটা গতকাল আমি বললাম যে আমার মতে খেলানো উচিত ছিল। বরুণকে, ভেঙ্কটেশ আইয়ারকে আর প্যাট কামিন্সকে যদি ভেতরে টিমে নেওয়া যায়, স্পেশালি বরুণ আর ভেঙ্কটেশ আইয়ার, কেন কি ওরা ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ার্স, ইন্ডিয়ান প্লেয়ার্স। আর শুধু এই বছর না, ফিউচারে কলকাতার সাকসেস অনেকটাই ডিপেন্ড করবে এরা দুজন কি ফর্মে রয়েছে। লাইক আই সেড, ফিউচারটা যদি আমরা দেখি, সামনে বছরে খুব মানে ছোট একটা অপশন হবে, খুব বেশি প্লেয়ার থাকবে না। তো এদেরকে নিয়ে পরের বছরও খেলতে হবে। তাই জন্য মাথায় শুধু এই তিনটে ম্যাচ না, সামনে বছরটা একটু রাখা উচিত। দিব্যা, একটা বিষয়, চলতি মরশুমে যদি আমরা দেখি তাহলে এই কেকেআর টিম প্রথম একাদশে বহুবার অদল বদল ঘটিয়েছে, প্রায় 20 বার তারা অদল বদল ঘটিয়েছে। এই যে টিম কম্বিনেশনটা শুরু থেকেই ঠিকঠাক হচ্ছে না, এটা কেন? কোথাও কি প্রথম একাদশ বাছতে কোথাও সমস্যা হচ্ছে? কেন বারবার এটা হচ্ছে? দেখো, সেটাই একটা খুব বড় সারপ্রাইজিং আর মিস্টিরিয়াস ব্যাপার। কেন কি বোঝা যায় যখন টিম প্রথম কয়েকটা ম্যাচ হেরে যায়, কিন্তু কলকাতার জন্য কিন্তু সেটা প্রবলেম ছিল না। প্রথম চারটার মধ্যে তিনটে জিতেছিল। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে কেন এত চেঞ্জেস করতে হলো।
কারণ কি এই ফরম্যাটটা এমনই একটা ফরম্যাট যেখানে কিন্তু কনসিস্টেন্সি পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। কেন কি এটা হাই রিস্ক ফরম্যাট, যেখানে রিস্ক বেশি নেয় খেলোয়াড়রা, আর যখন রিস্ক বেশি নেবে তখন সাকসেসও পাবে কিন্তু ফেলিয়ারও সেইভাবেই পাবে। তো সেই মতে আই এম ভেরি ভেরি সারপ্রাইজ যে এতগুলো চেঞ্জেস কলকাতার মতন টিম করেছে, যাদের একটা মানে একটা সাকসেসের একটা হিস্ট্রি রয়েছে, তারা জানে কেমন করে টুর্নামেন্ট জিততে হয়। তো আই ওয়াজ সারপ্রাইজ, আর আমি সেটাই দেখতে চাইবো যে খুব বেশি যেন চেঞ্জেস না হয়। আর যেটা হয়েছে সেটা আমার মতে হয়েছে, অনেক সময় কি হয় যখন বেশি কোচেস হয়ে যায়, বেশি সাপোর্ট স্টাফ হয়ে যায়, বেশি লোকেরা ওই ওই কি বলবো থিঙ্ক ট্যাঙ্কে থাকে, তো মতামত নাও মিলতে পারে। আর আমার দেখে কেন মনে হচ্ছে যে এই টিমে তো ওইটাই হয়েছে, থেকে হবে গত কয়েক ম্যাচ ধরে, যে মতামতে মিল হয়নি, তাই জন্য কখনো ওর মতে চলেছে, কখনো অন্য কারোর মতে চলেছে, আর মাঝখানে টিমটা সাফার করে। আর সেই জায়গা থেকে আমি আরো কয়েকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো অবশ্যই, তবে তার আগে প্রাক্তন ক্রিকেটারদের বক্তব্য আমরা পেয়েছি, সৌরাশিস লাহিড়ী, অশোক দিনদার বক্তব্য পেয়েছি, তারা কিভাবে দেখছেন এই হারকে এবং তাদের ঠিক কি কি মতামত সেটা আমরা আপনাদের থেকে জানাবো। এবং একই সঙ্গে সিএবি কর্তা বিশ্বরূপ দে, তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কেকেআর এর লাস্ট ম্যাচকে কিভাবে ব্যাখ্যা করছেন, তার চোখে কি কি পয়েন্ট তৈরি হয়েছে জানাবো আপনাদেরকে, দেখুন। গোড়ায় যে গলদ যেটাকে বলা হয় সেটাই বোঝে, নিলামে যে টিমটা ওরা করেছে সেই টিমটা কিন্তু একেবারেই একটা জুৎসই টিম হয়নি। কোচ এবং ক্যাপ্টেনকে সবসময় দোষ দিলে হবে না, কোচ ক্যাপ্টেনকে ছাড়াও আমি জানি এখানে বাইরে থেকে প্রচুর ইনফ্লুয়েন্স আছে, এবং যে ইনফ্লুয়েন্সগুলো আছে আই থিঙ্ক রং ইনফ্লুয়েন্স, সেটা যে ভালোভাবে চলছে না সেটা প্লেয়ারদের পারফরমেন্সে আমরা বুঝতে পারছি। হয়তো আমরা বলতেই পারি খুব সহজে যে প্লেয়াররা ভালো খেলতে পারছে না, এটা ঠিক কথা, বাট অ্যাট দ্য সেম টাইম প্লেয়াররা কেন ভালো খেলতে পারছে না সেই কারণটা জানাও খুব জরুরি। কারণ উমেশ যাদব অত্যন্ত ভালো বোলিং করছিলেন এবছর কেকেআরের হয়ে, কিন্তু তার ইনজুরিটা একটা বড় মানে ধাক্কা বলতেই পারা যায়। কেকেআর বেসিক্যালি এখনো টিম এতগুলো ম্যাচ খেলার পরে এখনো শেষ হয়। কেকেআর যে উইকেটে খেলা অভ্যস্ত ইডেন গার্ডেন্সে, এখানে পুরো সম্পূর্ণ আলাদা উইকেট, তার উপর একটা কনফিডেন্স ম্যানেজমেন্ট দেখাতে পারছে না, কোচ অন্তর্দ্বন্দ্ব আছে। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে দেখেই লাগে যে এখানে ঠিক মনোনীত টিম মান নিয়ে মাঠে নামতে পারছেন না উনি। এখানে যে সিইও আছে কেকেআর, পুরো সেখানে দেখতে গেলে পুরো দুটো স্টেট থেকেই টিম তৈরি হয়েছে কেকেআর বেসিক্যালি। লোকাল প্লেয়ার আইপিএল এ আমার দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যার লোকাল ডোমেস্টিক প্লেয়ার ভালো, তারাই একমাত্র চ্যাম্পিয়ন হতে পারে। টিমের পরিবর্তন, সাপোর্ট স্টাফের পরিবর্তন, হয়তো করোনার সময় যতটা প্র্যাকটিসের মধ্যে থাকা দরকার খেলোয়াড়দের, ঠিক ততটা প্র্যাকটিসের মধ্যে তারা ছিল না। এবং সবটাই জানেন তো যে আইপিএলটা পুরোটাই ফ্র্যাঞ্চাইজিরা কন্ট্রোল করে, ফলে সেখানে আমার মনে হয় কোথাও না কোথাও একটা ল্যাপসেস থেকে গেছে। অনেক সময় এই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরাই ভাবে যে তারাই ক্রিকেট বোদ্ধা হয়ে গেছে অনেকটা, কারণ এই দীর্ঘ সাফল্য অনেক সময় যে খেলার বাইরের লোকেদের মাথা ঘুরিয়ে দেয়, ফলে সেই কারণেই সেটাও একটা কারণ হতে পারে। অনেকগুলো বক্তব্য সামনে এলো, আমি এক এক করে একটু প্রশ্ন করতে চাইবো। দীপদা, অনেকেই এটা বলছেন যে যারা টিমটা চালাচ্ছেন তাদের এবিলিটি নিয়ে প্রশ্ন, বাইরের কোনো ইনফ্লুয়েন্সের কথা তারা বলছেন, আপনি কি মনে করেন? আমার মনে হয় না, কেন কি এই টিমটাই তো জিতেছিল এত বছর ধরে, লাস্টের এই টিমটাই ফাইনাল খেলেছিল। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, খুব বেশি কিন্তু চেঞ্জেস হয়নি, আর যেই চেঞ্জেস গুলো হয়েছে তারা খুব খারাপ খেলেনি। উমেশ যাদব নতুন এসছে, ভালো খেলেছে। সো আই ডোন্ট সি কিভাবে চেঞ্জ হয়েছে এই টিমটা গত বছর তো ফাইনালস খেলেছে, রাইট? তো আমার মতে টিমটাও খারাপ না। যদি আমরা প্রথম ম্যাচের টিমটা বার করি আর ভুলে যাই গত 1-1.5 মাস কি হয়েছে, সেটা যদি ভুলে যাই, তো আমরা দেখবো কিন্তু ওই টিমটা আজিঙ্ক্য রাহানে প্লাস ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার খারাপ খেলেনি। তারপরে 4 নম্বরে নীতিশ রানা গত 2-3 বছর ধরে কনসিস্টেন্টলি পারফর্ম করেছে। স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ, উমেশ যাদব, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, যে গত 3 মাস আগে পর্যন্ত তো ইন্ডিয়ার হয়ে খেলছিল।
ইনজুরির জন্য খেলেনি, বাট তার আগে ইন্ডিয়ার জন্য খেলছিল, ওয়ার্ল্ড কাপ খেলেছে ইন্ডিয়ার জন্য। সো আমার মনে হয় না যে টিমটা অতটা খারাপ। হ্যাঁ, বেঞ্চ স্ট্রেংথটা আরেকটু স্ট্রং হতে পারতো, কিন্তু আমার মনে হয় না টিমটা খারাপ। আমার মনে হয় না ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট জানে না কেমন করে হ্যান্ডেল করে, কারণ এই ম্যানেজমেন্টের আন্ডারেই কলকাতা কিন্তু যে ট্রফি গুলো জিতেছে, লাস্ট ইয়ার ফাইনালও খেলেছে এই ম্যানেজমেন্টের আন্ডারে। কিন্তু প্রবলেম কোথাও হয়ে যায় যখন মত মেলে না। আর আর আমার বক্তব্য সেটাই যে দেখে মনে হচ্ছে ওই ড্রেসিং রুমেতে নট এভরিওয়ানস অন দ্য সেম পেজ, ওখানে মত মিলছে না। আর সেটার এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি, এতগুলো চেঞ্জেস হচ্ছে, আর চেঞ্জেস হলে কনফিডেন্সের ওপরে ওটা আঘাত করে প্লেয়ারদের, আর দেন অবভিয়াসলি ইটস আ ডাউনহিল স্লোপ ওখান থেকে। এছাড়া আর কোথায় কোথায় সমস্যা রয়েছে আমি আপনার কাছ থেকে অবশ্যই জানবো, তবে আমরা জানি যে ফ্যান ফ্যাক্টর একটা বড় ফ্যাক্টর, কারণ দুবারের চ্যাম্পিয়ন কেকেআর, সেক্ষেত্রে ফ্যান যারা রয়েছে, যারা সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু কষ্ট করে হলেও মাঠে তারা গিয়েছেন, আর সেই জায়গাতে এই সুযোগটাও তারা কিন্তু কাজে লাগাতে পারছে না। যারা কেকেআর এর ফলোয়ার্স, যারা ফ্যান্স, তারা ঠিক কি বলছেন, কতটা হতাশ তারা, দেখুন একবার। আমরা তো পুরোটাই এখন হতাশ হয়ে গেছি। যেভাবে এবছর আইপিএল শুরু করলো, প্রথমটা জিতে দ্বিতীয়টা হারার পর আবার পরপর দুটো জিতলো, ভাবলাম হয়তো 2012 বা 2014 পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু এভাবে যেভাবে শ্রেয়স আইয়ার, অ্যান্ড্রে রাসেল, প্যাট কামিন্স আমাদেরকে হতাশ করলো, আর কিছু বলার নেই। আরে কেকেআর তো আর কেকেআর কোথায়, আমরা যে এক্সপেকটেশন নিয়ে এগিয়েছিলাম, যেভাবে দুর্ধর্ষভাবে খেলছিল, এখন কেকেআর মানে করবো, লড়বো, জিতবো রে, এই ছিল। এখন কেকেআর মানে কেকেআর, হার ছাড়া আমরা কিছু দেখতেই পাচ্ছি না। গত বছর যেভাবে পারফরমেন্স ছিল তার তুলনায় এই বছর একদমই নগণ্য। ঠিক আছে, কেকেআর মেন এখন যেটা ঘটছে সেটা হচ্ছে ক্যাপ্টেনশিপ চেঞ্জ করতে হবে। শুধু আমাদের না, টোটাল কলকাতার হার। একটার পর একটা হার, কেকেআর আর নেই, এখন কেকেআর হার হয়ে গেছে। শ্রেয়াস আইয়ার আসার পর আমাদের একটা ক্যাপ্টেন্সি আশা করেছিলাম ভালো হবে, কিন্তু আসার পর আমাদের ক্যাপ্টেন্সি একদম মানে কোনো ছন্ন ছাড়া হয়ে গেছে। আর খেলা কি দেখবো, পরকে পরে আমি যা ম্যাচগুলি দেখছিলাম এত ভালো লাগছিল, তারপর থেকে যে হারতে শুরু করেছে, তারপর থেকে মুহুরু একদম মনটা ভেঙে গেছে। সকলেই হতাশ এবং তারা বলছেন কেকেআর আর নয়, কেকেআর। এবং আরও একটা প্রশ্ন এক্ষেত্রে উঠে আসছে যে কলকাতার সঙ্গে কেকেআর এর সঙ্গে যখন একটা কলকাতা বা বাংলার আবেগ কাজ করছে, তখন বাংলার ক্রিকেটাররা সেভাবে দলে নেই কেন? কারণ আমরা জানি গতবার রঞ্জিতে রানার আপ হয়, তো সেক্ষেত্রে এবছর কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠে আসে তারা খুব ভালো করে দাপট দেখিয়ে। সেই জায়গায় বাংলার ক্রিকেটাররা কেন নেই কেকেআরে, এইটা আমরা বোঝার চেষ্টা করবো। একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এক্ষুনি ফিরে আসছি। দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান কেকেআর। এই মুহূর্তে মুম্বাই থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত। দীপদা, একটা প্রশ্ন একটু করতে চাইবো, খানিকক্ষণ আগে বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম যে বাংলার একটা আবেগ একটা কাজ করে, সেক্ষেত্রে বাংলার সেভাবে কোনো খেলোয়াড়কে কেন আমরা পাচ্ছি না? আর যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, এই প্রশ্নটাও সঙ্গে সঙ্গে করতে চাইবো। এতগুলো ম্যাচ ব্যাটিং বিপর্যয়, বোলিং বিপর্যয় আমরা দেখছি, চুলচেরা বিশ্লেষণ চলছে যে কেন এরকমটা, কেন এই বিপর্যয় দলে? সেক্ষেত্রে কোচ এবং ক্যাপ্টেনের ভূমিকা, এবার তাদেরকে কি বদল করতে হবে? সেই সময়টা কি চলে এসছে? কি মনে করেন আপনি? রাইট, প্রথম প্রশ্ন, বেঙ্গল অবভিয়াসলি খুব ভালো টিম, অনেক বেঙ্গল প্লেয়ার্সরা খেলছে আইপিএল এ, শাহবাজ, আকাশদীপ, ঋত্বিক, ঋদ্ধিমান, এরকম অনেক প্লেয়াররা রয়েছে। তাই জন্য এটা বলা লোকেদের ভুল হবে, ধারণাটাও ভুল হবে যে বেঙ্গলে ভালো প্লেয়ার নেই। অবভিয়াসলি অনেক প্লেয়ার খেলছে আইপিএল এ বেঙ্গলের। তো কিন্তু সেকেন্ডলি আমাদের সাথে সাথে এটাও বুঝতে হবে যে কলকাতা নাইট রাইডার্স, কলকাতার নাম নিশ্চয়ই আছে, বাট ইট ইজ একটা প্রাইভেট এন্টিটি, রাইট? তো ওরা ওদের যেটা ওদের স্যুট করছে না, দ্যাট কুড বি আ রিজন যে ওরা বেঙ্গল প্লেয়ার্সদের নাইনি, ওদের যে বেঙ্গলে যারা প্লেয়াররা রয়েছে তারা বোধহয় পছন্দ নয়, ওই স্কিল সেটটা ওদের টিমেতে ফিট হয় না, ওটা আরেকটা কারণ হতে পারে। থার্ড কারণ, একটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সাপোর্ট স্টাফের কিন্তু ওপরে অনেকটাই নির্ভর করে যে কোথাকার প্লেয়ার নেবে। আর যদি ওই সাপোর্ট স্টাফে কেউ বাংলা সাপোর্ট স্টাফ হয়, তাহলে অবভিয়াসলি ওটা কেন কি কোচেসরাও যাদের এই প্লেয়ারদেরকে দেখছে লাস্ট 2-3 বছর ধরে, তাদেরকে জানে কিভাবে খেলে ওরা। তাই জন্য ওটা হতে পারে যে একটাও কেউ সাপোর্ট স্টাফেও নেই বাংলার, দ্যাট কুড অলসো বি আ রিজন যে বাংলার প্লেয়াররা ওখানে নেই। তো সবকিছু মিলিয়ে মিশে একটা ব্যাপার, কিন্তু এইটা বলা খুবই ভুল যে বেঙ্গল থেকে প্লেয়ার নেই। বেঙ্গলের প্লেয়াররা খেলছে আর ভালো খেলছে আইপিএল এ। আর সেকেন্ডলি আরেকটা সঙ্গে সঙ্গে খুব শীঘ্রই আমি একটা অনুরোধও করতে চাইবো সব দর্শকদের,
যে যেরকম কলকাতাকে সাপোর্ট করেন সেরকমই, যেটা কিছুক্ষণ আগে বলা হলো যে বেঙ্গল ভালো খেলছে, বেঙ্গল টিমটাকে ওটাকে সাপোর্ট করুন। নকআউট খুব শিগগিরই শুরু হতে চলেছে, আর বেঙ্গল টিম ইজ আ রিয়েলি গুড সাইড, কিন্তু সাপোর্ট দরকার সবাই বেঙ্গলের। রাইট। সেকেন্ডলি, কোচ আর ক্যাপ্টেন চেঞ্জ করা আই ডোন্ট থিঙ্ক ইজ পসিবল। কেন কি এখন বড় অপশন নেই, আর ওই টিমে আমি কাউকে দেখতেও পাচ্ছি না যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালের। তাই জন্য আমার মনে হয় না শ্রেয়সকে চেঞ্জ করা উচিত। শ্রেয়সের প্রথম বছর একটু সময় লাগতে পারে অনেক সময় ক্যাপ্টেনদের যে নিজের অথরিটিটাকে ফোর্সফুলি ইমপ্লিমেন্ট করা, কিন্তু কোচিং স্টাফকে একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। কোচিং স্টাফ অবভিয়াসলি ইটস ইজিয়ার টু চেঞ্জ। আর আমার মতে যেটা আমি বলছিলাম যে হতে পারে যে ওখানে ডিসএগ্রিমেন্ট হয়েছে, আর কোন এক্সটেন্টে হয়েছে, ক্যান দে কাম ব্যাক টুগেদার, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। যেটা আমার দেখে মনে হচ্ছে বাইরে থেকে যে ওই যে ডিসএগ্রিমেন্টটা কতটা বড়, ক্যান দ্যাট বি ম্যানেজ। যদি ওটা ম্যানেজ করা যায় তাহলে ইটস ফাইন, যদি না করা যায় আই থিঙ্ক দে নিড টু লুক ইনটু দ্যাট ম্যানেজমেন্ট ইয়া দ্যাট থিঙ্ক ট্যাঙ্ক। ক্যাপ্টেন চেঞ্জ করা আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না এখন ওই টিমে কিংবা টিমের বাইরে থেকে, কারণ কি বড় অপশন হবে না, ওরকম কোনো প্লেয়ার রয়েছে যাকে নিয়ে এসে ক্যাপ্টেন বানানো যায়। আর শ্রেয়স আইয়ার ইজ নট আ ব্যাড ক্যাপ্টেন, ইটস জাস্ট দ্যাট প্রথম বছর একটু সেটেল হতে সময় লাগছে। গিভ হিম সাম টাইম, হি শুড বি ফাইন। কিন্তু কোচিং স্টাফটা ইয়েস, ওটাকে একটু মাথায় রাখতে হবে যে ওই ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা কিরকম, ড্রেসিং রুমে কি সব ঠিকঠাক আছে, যদি না থাকে হাউ ক্যান ইউ সেটেল ডাউন দ্যাট এনভায়রনমেন্ট, ওই ড্রেসিং রুমের ভেতরে। একটা ছোট করে একটু জানার চেষ্টা করব, গৌতম গম্ভীর তার ডাগ আউটে থাকাটা কি কোথাও কেকেআর এর চাপটা আরো বাড়িয়ে দিয়েছিল? কারণ প্রাক্তন কেকেআর অধিনায়ক তিনি সবটাই জানেন, কোনটা স্ট্রেংথ কোনটা খুব দুর্বলতার জায়গা তিনি সবটাই বোঝেন। বোঝেন, আর এই টিমকে চালিয়েছেন উনি। अगेन গোয়িং ব্যাক, অনেকজন ওই টিমে যারা এই টিমে মানে নিউক্লিয়াস, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, এদেরকে ও চালিয়েছে। তো হি ভেরি ওয়েল নোজ। ইনফ্যাক্ট ম্যাচের পর আমি দেখছিলাম সুনীল নারায়ণ বেশ অনেকক্ষণ কথা বলছিল গৌতমের সঙ্গে, কি হচ্ছে না হচ্ছে না দ্যাট। সো অবভিয়াসলি আই মিন ওটা একটা খুব বড় অ্যাডভান্টেজ। কিন্তু গৌতম अगेन ইজ এ লিডার, যেমন করে অ্যাজ এ ক্যাপ্টেন চালিয়েছে কলকাতাকে যখন ও ক্যাপ্টেন ছিল, আর এখন অ্যাজ এ মেন্টর যেভাবে লখনৌকে চালাচ্ছে, অবভিয়াসলি ইজ এ লিডার, আর ওই কোয়ালিটিটা ওর মধ্যে ভালো মতন রয়েছে। অ্যান্ড দ্যাটস দ্য রিজন হি ইজ বিন সাকসেসফুল যখন কলকাতায় ছিল, অ্যান্ড হি ইজ ফাইন্ডিং সাকসেস এখানে যখন লখনৌর সঙ্গে রয়েছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। দীপদা আমাদের সময় দিলেন এবং যেভাবে আমরা বিশ্লেষণটা শুনতে পেলাম, বিশেষ করে আগামী যে 3টে ম্যাচ রয়েছে অর্থাৎ 9, 14 এবং 18, এই 3টে ম্যাচে কেকেআর ঠিক করে কিভাবে তৈরি করে নিজেদেরকে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, তবে অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন জি 24 ঘন্টা।